পয়লা বৈশাখ নামটা শুনলেই কেমন একটা উৎসব উৎসব গন্ধ নাকে আসে, তাই না? চোখের সামনে ভেসে ওঠে রঙিন সব ছবি। কিন্তু আমরা যে উৎসবটাকে এত কাছ থেকে চিনি, তার আড়ালেও কিন্তু একটা দারুণ চমকপ্রদ ইতিহাস লুকিয়ে আছে। চলুন আজ বরং সেই গল্পটাই শোনা যাক। একবার ভেবে দেখুন তো, আজকের দিনে আমরা যে এত আনন্দ করি, এত আয়োজন করি, এই শুরুটা কি আসলেই হয়েছিল শুধুই খাজনা বা ট্যাক্স আদায়ের জন্যে? মানে, শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এই প্রশ্নের উত্তরটা পেতেই আমাদের ইতিহাসের এক অন্য গলিতে উঁকি দিতে হবে। তো আজকের পহেলা বৈশাখের ছবিটা তো আমাদের সবার কাছেই খুব পরিষ্কার, কিন্তু এর একেবারে গোড়ার গল্পটা কেমন ছিল? এখন পহেলা বৈশাখ মানেই তো পান্তা ইলিশ, নতুন জামা কাপড়, বৈশাখী মেলাও, আর অবশ্যই ওই যে বিশাল মঙ্গল শোভাযাত্রা, গান বাজনা, মানুষের ভিড়, সব মিলে দিনটা যেন নতুন করে প্রাণ পেয়ে ওঠে। কিন্তু এই সব কিছুর শিকড়টা আসলে কোথায়? আচ্ছা, তাহলে চলুন এবার এক লাফে কয়েকশো বছর পেছনে চলে যাই। গল্পটা শুরু হচ্ছে সেই মুঘল আমলে। ব্যাপারটা তাহলে খুলেই বলা যাক। মুঘল শাসকরা তারা তো সবকিছুর হিসেব নিকেশ করতেন হিজরি ক্যালেন্ডার ধরে, যেটা কিনা চাঁদের ওপর নির্ভরশীল। কিন্তু সমস্যাটা হলো, আমাদের কৃষকদের ফসল তো আর চাঁদ দেখে ওঠে না, তাই না? ওটা ওঠে সৌর বছর বা ঋতু মেনে। তো এই দুই ক্যালেন্ডারের মধ্যে একটা বড়সড় গরমিল ছিল। দেখা যেত ফসল তোলার সময় এখনও আসেনি, অথচ খাজনা দেওয়ার তারিখ চলে এসেছে। বুঝতেই পারছেন, এটা একটা বিশাল সমস্যা ছিল। তো এই সমস্যার একটা সমাধান বের করতে সম্রাট আকবর একটা নতুন ক্যালেন্ডার বানানোর হুকুম দিলেন, আর সেটারই নাম হল ফসলি সন। তার মানে এই যে ফসলি সানের কথা বলছি, এটা ছিল পুরোপুরি একটা সোলার ক্যালেন্ডার, মানে সূর্যকে কেন্দ্র করে। আর এর একটাই উদ্দেশ্য ছিল বাংলা অঞ্চলে ফসল কাটার সময়ের সাথে কর আদায়ের সময়টাকে মিলিয়ে দেওয়া। সোজা কথায় এর জন্ম হয়েছিল একদম প্রশাসনিক আর অর্থনৈতিক প্রয়োজনে, কোনো উৎসবের জন্য কিন্তু নয়। কিন্তু তাহলে প্রশ্নটা হলো, একটা পুরোপুরি সরকারি হিসেব নিকেশের দিন কি করে এমন একটা জমজমাট সাংস্কৃতিক উৎসবে পরিণত হলো? এই বদলটা কিন্তু ধাপে ধাপে হয়েছে। প্রথমে দেখুন, জমিদাররা বছরের শেষে যখন দেখতেন ঠিকঠাক খাজনা আদায় হয়ে গেছে, তখন তারা প্রজাদের জন্য ভোজের আয়োজন করতেন। আস্তে আস্তে এই দিনটা দেনা পাওনা চুকিয়ে দেওয়ার আর সবাই মিলে একসাথে হওয়ার একটা দিনে পরিণত হল। এরপর আসলেন ব্যবসায়ীরা। তারা এই দিনটাতেই পুরনো খাতা বন্ধ করে নতুন খাতা খুলতে শুরু করলেন, মানে হাল খাতা। আর এতে উৎসবের আমেজটা যেন আরও বেড়ে গেল। আর এভাবেই যেটা একদিন ছিল নিছকই খাজনা দেওয়ার মতো একটা বাধ্যবাধকতার ব্যাপার, সেটাই ধীরে ধীরে হয়ে উঠল সবার একসাথে মিলিত হওয়ার একটা দারুণ উপলক্ষ। চলুন এবার আমরা চলে আসি আরও আধুনিক সময়ে, মানে বিংশ শতকে। এই সময় এসে পহেলা বৈশাখ একটা নতুন, আরও শক্তিশালী পরিচয় পেল, বিশেষ করে বাংলাদেশে। ৬০-এর দশকে এর মানেটাই যেন পাল্টে গেল। তৎকালীন পূর্ব পাকিস্তানে যখন বাঙালি সংস্কৃতির ওপর নানা রকম চাপ আসছিল, তখন পয়লা বৈশাখ উদযাপন করাটা হয়ে দাঁড়ালো একটা বড় প্রতিবাদের মতো। এটা হয়ে উঠল ধর্মনিরপেক্ষ বাঙালি পরিচয়ের একটা প্রতীক। অথচ অন্য জায়গায় এটা তখনও একটা সাধারণ ঋতুভিত্তিক বা ব্যবসায়িক উৎসব হিসেবেই রয়ে গিয়েছিল। ১৯৮৯ সাল, পহেলা বৈশাখের ইতিহাসে এই সালটা কিন্তু একটা মাইল ফলক। কারণ ঠিক এই বছরেই ঢাকার চারুকলা ছাত্রছাত্রীরা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আওয়াজ তুলতে প্রথম মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। ওই যে বিশাল বিশাল মুখোশ আর অদ্ভুত সব ভাস্কর্য নিয়ে মিছিল, ওটা ছিল আসলে প্রতিবাদের একটা শৈল্পিক ভাষা। এই শোভাযাত্রা উৎসবটাকে যেন সাধারণ মানুষের প্রতিবাদের কণ্ঠস্বর করে তুলল। তো এতগুলো ইতিহাস পেরিয়ে আজকের দিনে পহেলা বৈশাখ আমাদের কাছে ঠিক কি? আজকের পয়লা বৈশাখ কিন্তু তার ইতিহাসের সবটুকুকেই সাথে নিয়ে চলে। এখানে একদিকে যেমন পরিবারের সবাই মিলে পান্তা ইলিশ খাওয়ার ঐতিহ্য আছে, তেমনি আছে বৈশাখী মেলা, নতুন পোশাক, গান বাজনার আয়োজন। আর এখন তো মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কো স্বীকৃতিও পেয়ে গেছে। এটা এখন শুধু একটা দিনের উৎসব না, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সমস্ত বাঙালির ঐতিহ্যের এক গর্ব। ভাবা যায়, এক সম্রাটের একটা প্রশাসনিক হুকুম থেকে শুরু হয়ে একটা দিন কিভাবে প্রতিবাদের প্রতীক হয়ে উঠল। পহেলা বৈশাখের এই যাত্রাটা সত্যি অবাক করার মতো। আর এই যে সময়ের সাথে সাথে এর অর্থ বদলে যাচ্ছে, এটা আমাদের ভাবায় ভবিষ্যতে এই দিনটা না জানে আরও কত নতুন অর্থ নিয়ে আমাদের সামনে আসবে।